স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডির পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের অন্য আরেকটি ম্যাথ ক্লাসে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের একটি পার ইউনিট রিলেটেড অঙ্ক, যেখানে প্রথম অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি এ 3 phase 20 MVA 10 kV alternator has internal reactance of 5%। আপনার কাছে একটা 3 phase 20 MVA এর 10 কেবির অল্টারনেটর দেয়া আছে। ওই অল্টারনেটরের একটা রিঅ্যাকট্যান্সের ভ্যালু দেয়া আছে 5%। Find the external reactance to be connected in series with the alternator so that steady current on short circuit does not exceed 8 times the full load current। আপনাকে বের করতে হবে সিরিজে অল্টারনেটরটার সাথে কি পরিমাণ রিঅ্যাকট্যান্স লাগাতে হবে যেন শর্ট সার্কিট কারেন্ট ফুল লোড কারেন্টের 8 গুণের বেশি না হয়। মানে আমাদের উদ্দেশ্য থাকবে শর্ট সার্কিট কারেন্টটা যেন 8 গুণ থাকে, 8 গুণের ভিতরে থাকে। কার 8 গুণ হবে সেটা? 8 গুণ হবে হচ্ছে অল্টারনেটরের যে স্টেডি কারেন্ট থাকবে তার 8 গুণ হবে, 8 গুণের বেশি যেন না হয়। তো আমরা যে কোনো কিছুর বেস ইম্পিডেন্স জেড বেস সমান সমান কি? এই যে কোনো কিছুর বেস ইম্পিডেন্স জেড বেস সমান সমান কেবি এলএল স্কোয়ার। এটা হচ্ছে কেবি। এটা কোত্থেকে পেলাম? এই যে দেখুন, এই 20 MVA, এই যে দেখুন 10 কেবি অল্টারনেটর দেয়া আছে। তো এই 10 কেবি অল্টারনেটর এটা যদি কেবি হয় তাহলে কেবির হোল স্কোয়ার ডিভাইড বাই এমবিএ। এখন এমবিএ কত এমবিএ দেয়া আছে অল্টারনেটরটার দেখেন তো। এমবিএ হচ্ছে 20 MVA। তাহলে এই যে ডাটা একটা অল্টারনেটরের, এটাকেই আমরা যদি বেস হিসেবে ধরে নিই যে কেবিটা হচ্ছে বেস আর এই 20 MVAটা হচ্ছে বেস এমবিএ, তাহলে বেস ইম্পিডেন্স কি হবে? বেস ইম্পিডেন্স জেড বেস সমান সমান কেবি, মানে বেস কেবির হোল স্কোয়ার ডিভাইড বাই এমবিএ সমান সমান যে মানটি পাবো আমরা সেটি হচ্ছে 5 ওহম। এইভাবে আমরা বেস ইম্পিডেন্স বের করে রাখবো। তাহলে এই যে বেস ইম্পিডেন্সটা আমরা কেন বের করে রেখেছি? এই বেস ইম্পিডেন্সটা বের করে রেখেছি পরবর্তীতে, অর্থাৎ অঙ্কের শেষের দিকে আমাদের অ্যাকচুয়াল ইম্পিডেন্স জানতে হবে। এই অ্যাকচুয়াল ইম্পিডেন্স জানতে গেলে এই বেস ইম্পিডেন্সের ভ্যালুটা কত ছিল সেটা বের করতে হবে। চাইলে আপনারা এই লাইনটি পরেও লিখতে পারেন। তো আমরা মূল কথায় আসি। যেহেতু আমাদেরকে একটা শর্ত দিয়েছে যে স্টেডি কারেন্ট, আমাদের যে অল্টারনেটরের স্টেডি কারেন্ট, এই স্টেডি কারেন্টটা কখনোই 8 গুণের বেশি হতে পারবে না যখন শর্ট সার্কিট সংঘটিত হবে তখন। তাহলে এই শর্ট সার্কিট কারেন্টটা কত হবে? সর্বোচ্চ স্টেডি কারেন্টের 8 গুণ হবে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। এই কন্ডিশনের উপর বেস করে যদি আমরা লিখতে যাই যে আমাদের ফল্ট এমবিএ, দেখেন তো এই শর্ট সার্কিটটা যখন হবে, এই শর্ট সার্কিট হওয়া মানে কি? ফল্ট হওয়া না? যে কোনো কিছু আমরা বলি না যে শর্ট হয়ে গেছে কিংবা ওপেন হয়ে গেছে। তো এই শর্ট হওয়া এটা কি? একটা ফল্ট। সিস্টেমের জন্য, অল্টারনেটরের জন্য একটা ফল্ট। ওই ফল্টি অবস্থায় মাপলে যে এমবিএটা পাবো সেটাই তো ফল্ট এমবিএ, তাই না? এই ফল্ট এমবিএ সমান সমান কত হবে? ফল্ট এমবিএ শর্ত বলে দিচ্ছে আমাকে যে এটা বেস এমবিএ বা স্টেডি স্টেট কারেন্টের 8 গুণ হবে। তাহলে কারেন্ট স্টেডি নরমাল যে কারেন্ট, স্টেডি স্টেট কারেন্ট মানে নরমাল যে আমাদের কারেন্ট ছিল, মানে এই 20 MVA তে যদি অল্টারনেটরটা নরমালি চলতো, ওই অবস্থায় যে কারেন্ট সাপ্লাই করতো সেটা হচ্ছে স্টেডি স্টেট কারেন্ট। তো নরমালি অবস্থায় হচ্ছে যে এমবিএটা ছিল সেটার নাম কি? আমরা ধরে নিলাম সেটার নাম হচ্ছে বেস এমবিএ। তো বেস এমবিএ এর 8 গুণ হবে। স্টেডি স্টেট কারেন্টের যদি 8 গুণ হতে পারে তাহলে বেস এমবিএ এরও কত গুণ হবে? 8 গুণ হবে। যেহেতু আমরা শুরুতে এখানে কি বলেছি? ফল্ট এমবিএ। জিনিসটা এমন, আপনারা যদি বলতেন যে ফল্ট কারেন্ট, দেখেন আইএফ ফল্ট কারেন্ট সমান সমান 8 গুণ ইনটু বেস কারেন্ট, বেস কারেন্ট, এই জিনিসটা যা ভালো করে খেয়াল করে দেখুন। ফল্ট কারেন্ট মানেই হচ্ছে যে আপনার এই যে শর্ট সার্কিট কারেন্ট, এই যে শর্ট সার্কিট কারেন্ট যে কথা, এই ফল্ট কারেন্টও একই জিনিস। ঠিক আছে? আর এই স্টেডি স্টেট কারেন্ট যে কথা, এই বেস কারেন্টও এই একই কথা। এটা এক জিনিস। তাহলে এটা কত হবে? এই বেস কারেন্ট মানে স্টেডি স্টেট কারেন্টের কত গুণ হবে বলছে? 8 গুণ হবে বলছে, 8 গুণ। তাহলে আমরা বেস কারেন্টকে যদি 8 দ্বারা গুণ করি, আমরা কাকে পাবো? ফল্ট কারেন্টকে পাবো। এখন দেখেন, কারেন্ট না বলে আমরা যদি এটাকে এমবিএ তে প্রকাশ করি, হ্যাঁ? এটা হচ্ছে এমবিএ। এটা মনে করেন এমবিএ সমান সমান, এটা কি হবে? 8 গুণ ইনটু, এটাও এমবিএ হবে না? এমবিএ,
কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা যেহেতু ফল্টের কারেন্ট তাহলে আমরা এটাকে বলতে পারি ফল্ট এমবিএ, আর এটা যেহেতু বেসের কারেন্ট এই জন্য আমরা বলতে পারি বেস এমবিএ। কেমন? এটার নাম হবে বেস এমবিএ। এখন আপনারা বলবেন এমবিএতে কেন করলাম? কারণ কারেন্টের সাথে আমরা যদি ভোল্টেজ গুণ দিই, দেখেন এই সার্কিটটাতে মানে আমাদের কাছে এই অল্টারনেটরটাতে এই এটার সাথে দেখেন আপনি 10 কেবি গুণ দেন 10 কেবি, আপনার ভোল্টেজ কত দেয়া আছে দেখেন 10 কেবি। তাহলে এই 10 কেবির সাথে যদি এই কারেন্টকে গুণ দেন তাহলে এটা কি হয়ে গেল? এই ফল্ট এমবিএ হয়ে গেল না? আবার সেম জিনিসটা দেখেন এই বেসের সাথেও সেম ভোল্টেজ না? এই 10 কেবিকেই গুণ দিতে হবে না? 10 কেবিকে যদি গুণ দেন তাহলে এটা কি হয়ে গেল? বেস এমবিএ হয়ে গেল না? এইজন্য আমরা বলতে চাচ্ছি যে ২ দিকে দেখেন ১০ কমন আছে। মানে এখানেও ১০ যা, এখানেও ১০ তা। এই যে 10 কেবি অল্টারনেটর কথা বলছি আমি। তো এই কারণে আমরা করেছি কি এই ১০ কে না লিখে যদি আমরা এভাবে লিখি যে শুধু কারেন্ট বা শুধু বেস কারেন্ট যে জিনিসটি বের হতো, আর ১০ কে গুণ দিয়ে সরাসরি এটাকে যদি ফল্ট এমবিএ সমান 8 ইনটু বেস এমবিএ আকারেও লিখি, একই জিনিস কিন্তু। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এখানে বলা আছে স্টেডি স্টেট কারেন্ট, এখানে বলা আছে শর্ট সার্কিট, হ্যাঁ, কারেন্টের কথা। তাহলে আপনি কেন এখানে এমবিএ লিখছেন? এটার একমাত্র কারণ হচ্ছে এই কারেন্টের সাথে যদি আপনি কেবিকে মানে ১০ কেবিকে গুণ দিয়ে দেন তাহলে সেটা কি হয়ে যায়? একটা এমভিএ রূপান্তর হয়। এমভিএ মানে কি? ভোল্টেজ ইনটু কারেন্ট। এই ১০ কেবি ইনটু কারেন্ট। ঠিক আছে? তো এটাকে যখন মেগাতে প্রকাশ করবেন তখন এটা হয়ে যায় মেগা ভোল্ট অ্যাম্পিয়ার বা এমভিএ। এখন এটা কিসের? প্রথমটা হচ্ছে ফল্টের, আর অপর পাশে ৮ গুণ হবে কার ৮ গুণ হবে? বেস কারেন্টের। তো কারেন্টের সাথেও আবার ১০ গুণ করে দেন। যেহেতু এখানে ১০ গুণ করেছেন ওপারেও ১০ গুণ করে দেন। এই যে ১০ কেবিটাকে গুণ করে দিলে তাহলে এদিকে যে ভ্যালুটা বের হবে সেটা হচ্ছে কি? বেস এমবিএ। এখন আসেন যে আমরা করব কি? এটা জাস্ট আপনাকে লিখতে হবে না। এটা মূলত আমি সূত্র বুঝানোর জন্য, এটা কোত্থেকে এসেছে বুঝানোর জন্যই মূলত এটা লিখেছি। তাহলে আপনি শুধু যেটি মনে রাখবেন সেটি কি? আমরা ১ম এই অঙ্কটি করার সময় একটা বেস ইম্পিডেন্স বের করে রাখবো। চাইলে আপনারা এটি লাস্টে করতে পারেন যখন আপনার প্রয়োজন হবে। কিন্তু শুরুতেই আমরা যে কাজটি করব সেটা হচ্ছে শর্ত। এই যে এখানে যে শর্ত দিয়েছে যে স্টেডি স্টেট কারেন্ট, এই কারেন্টের সাথে ভোল্টেজকে গুণ দিলে আমরা হয় জানি এমবিএ হয়ে যায় বা কেবিএ হয়ে যায়। তো তার নাম কি হবে? একটা এই যে দেখেন এখানে শর্ট সার্কিট কারেন্ট বলা আছে না? শর্ট সার্কিট মানে ফল্ট এমবিএ বলবো আমরা, ফল্ট এমবিএ। স্টেডি স্টেট কারেন্ট হচ্ছে বেস এমবিএ হয়ে যাবে। তো ফল্ট এমবিএ সমান এই শর্ত অনুযায়ী 8 টাইমস মানে ৮ গুণ কার? বেস এমবিএর। এই জিনিসটা আমরা এখানে লিখে দিব। তো এটা লিখার পরে আপনারা ভালো করে জানেন যে ফল্ট এমবিএর সূত্র আমি বিগত অঙ্কগুলোতে দেখিয়েছি। ফল্ট এমবিএ সমান কি? ফল্ট এমবিএ সমান বেস এমবিএ বাই এক্স ইকুইভ্যালেন্ট। মানে কোনো একটা সার্কিটের বেস এমবিএ কে যদি তার মোট যে রিঅ্যাক্ট্যান্স বা মোট যে ইম্পিডেন্স থাকে জেড ইকুইভ্যালেন্ট বা এক্স ইকুইভ্যালেন্ট থাকে, মোট যে বাধা থাকে তাকে যদি দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা কাকে পাবো? ফল্ট এমবিএ কে পেয়ে যাব। তা আমরা ফল্ট এমবিএ সমান বেস এমবিএ বাই এক্স ইকুইভ্যালেন্ট দিয়ে দিব, 8 ইনটু বেস এমবিএ রয়ে যাবে এদিকে। তাহলে দেখেন তো এই বেস এমবিএ আর এই বেস এমবিএ উভয় পক্ষ থেকে আউট করে দেয়া যায় না? যদি আউট করে দিই তাহলে এখানে কি থাকে? 1/x ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 8। তা এখন আসেন 1/x ইকুইভ্যালেন্ট বলতে কি বুঝাচ্ছে? এই প্রশ্নে দেখেন একটা অল্টারনেটর আছে যার ইন্টারনাল রিঅ্যাক্ট্যান্স আছে 5%। এখন 5% কে যদি আমরা পার ইউনিটে নিয়ে যাই কত হয়? 0.05। কিভাবে করলাম? 100 দ্বারা ভাগ করলেই এই মানটা পাওয়া যায়, আর এটা তখন পার্সেন্টেজ থেকে কোথায় চলে যায়? পার ইউনিটে চলে যায়। এই পার ইউনিট বলতেছে আপনার কাছে একটা রিঅ্যাক্ট্যান্স আছে যা 5% এর, আপনাকে আরো একটা রিঅ্যাক্টর লাগাইতে হবে তার সাথে সিরিজে। এই যে ফাইন্ড দ্য এক্সটার্নাল রিঅ্যাক্ট্যান্স টু বি কানেক্টেড, যে কানেক্ট করতে হবে ইন সিরিজ। তাহলে সিরিজে এই রিঅ্যাক্টরটার সাথে আরেকটা রিঅ্যাক্টর লাগাইতে হবে যার মানটা কত তারা জানতে চাচ্ছে। তা আমাদের একটা আছে এই পরিমাণ রিঅ্যাক্টর, তার সাথে আমরা যোগ করব আরেকটা এক্স মানের রিঅ্যাক্টর। ঠিক আছে? তো আমরা তাই করেছি। দেখুন তাহলে আমার মোট রিঅ্যাক্টর এক্স ইকুইভ্যালেন্ট কত হবে? যেহেতু সিরিজে তাহলে আমরা লাগাবো হচ্ছে এক্স মানের, এই যে এক্স মানের একটা রিঅ্যাক্টর, তার সাথে আমাদের বর্তমানে যেটা 5% মানে 0.05 দেওয়া আছে সেটা যোগ করে দিব। তাহলেই হয়ে গেল এক্স ইকুইভ্যালেন্ট সমান হলো কি 8। এখন আসেন এই মানটাকে যদি ওপারে পার করে দেন, 8 টাকে যদি এপারে নিয়ে আসেন কত হয়? 1/8 হয়, আর ওপারে চলে যায় x প্লাস 0.05। সাইড চেঞ্জ করে নিলে x প্লাস 0.05 আবার এপাশে চলে আসে, 1/8 ওপারে চলে যায়। তো এখন এইখান থেকে দেখেন 1/8
8 এটাকে ক্যালকুলেটরে টিপলে নিশ্চয়ই একটা মান পাবেন। এই মানের থেকে 0.05 টা হচ্ছে এদিকে প্লাসের। তো এটাকে ওপারে চলে নিয়ে গেলে কি হয়? মাইনাসের হয়। তো এইভাবে এই যে দেখুন মাইনাসের হয়। এই মাইনাসের জিনিসটা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলেই আমার x এর যে পার ইউনিট ভ্যালু সেটি দাঁড়াবে 0.075 পার ইউনিট। তো এইভাবে আমরা x এর ভ্যালুটা কত সেটা পার ইউনিটে প্রকাশ করলাম। কিন্তু মেইন ব্যাপার হচ্ছে কি আমাকে বলতে হবে যে ওহমিক ভ্যালুটা কত, মানে এই x যে লাগাবো কত ওহমসের x লাগাবো আমরা ওহমিক ভ্যালু, তাহলে এটা দেয়া আছে পার ইউনিট ভ্যালু। তো আমাকে আমরা জানি কি যে কোনো কিছুর পার ইউনিট, এই দেখুন PU সমান আমরা জানি অ্যাকচুয়াল, এই হচ্ছে অ্যাকচুয়াল বাই বেস, তাই না? অ্যাকচুয়াল বাই বেসকে কি বলা হয়? অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস ভ্যালুকেই বলা হয় পার ইউনিট। তো আপনার দরকার এখন অ্যাকচুয়াল ভ্যালু, ওহমিক ভ্যালু মানে অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে কি করতে হবে? এই পার ইউনিটের সাথে বেসকে কোনাকুনি গুণ করে দিলেই অ্যাকচুয়াল ভ্যালু বের হয়ে যাচ্ছে না? তো তাই করেছি। দেখুন এই এক্সটা কিন্তু অ্যাকচুয়াল, এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু। কেমন? অ্যাকচুয়াল এক্স এর মানটা কত হবে? এই যে দেখুন অ্যাকচুয়াল এক্সটার্নাল রিঅ্যাকট্যান্স টু বি কানেক্টেড এক্স অ্যাকচুয়াল সমান সমান, তাহলে এই পার ইউনিট এর সাথে বেসকে গুণ করে দিব। বেস মানে এখানে কি আমরা কি নির্ণয় করছি ভালো করে খেয়াল করুন। আমরা রিঅ্যাকট্যান্স নির্ণয় করছি অথবা ইম্পিডেন্স বলতে পারেন, ইম্পিডেন্স বা রিঅ্যাকট্যান্স, হ্যাঁ কয়েল জাতীয় মানে বাধা জাতীয় জিনিস নির্ণয় করতেছি। তাহলে এই বাধা জাতীয় জিনিসের বেসকে, বেস ইম্পিডেন্স না, ইম্পিডেন্স হচ্ছে বাধা, তাই না? তাহলে জেড বেস হচ্ছে তাদের বেস ভ্যালু। এই যে বেস বলতেছি, এই যে বেস, এই বেস হচ্ছে যে মূলত এই 5 ওহম যে বেস ভ্যালুটা আছে জেড বেস, এটাই হচ্ছে এই মানটা। তাহলে আমরা জেড বেস ইনটু আমাদের যে পার ইউনিট পেয়েছি, এই যে পার ইউনিট এক্স এর, এই এক্স পার ইউনিটকে আমরা এখানে গুণ করে দিব জেড বেসের সাথে। এই যে কোনাকুনি গুণ, এই যে কোনাকুনি যে গুণ করেছি এরকম কোনাকুনি গুণ করে দিব, দিলেই এই যে অ্যাকচুয়াল যে ভ্যালুটা, এই অ্যাকচুয়াল ভ্যালুটা পেয়ে যাব। এক্স অ্যাকচুয়াল সমান সমান জেড বেস ইনটু এক্স পার ইউনিট। তাহলে জেড বেসের মান আছে 5, এটার মান আছে 0.075, তাহলে গুণ করলেই যে মানটা আসবে সেটা হচ্ছে 0.375 ওহম। এটা ওহমিক ভ্যালু। কার ওহমিক ভ্যালু? ওহমিক ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এক্সটার্নালি যে রিঅ্যাকট্যান্সটা লাগাবো ওই রিঅ্যাকট্যান্সের বেস ভ্যালু। এখন আমরা সেকেন্ড আরেকটা অঙ্ক দেখে নিব। টেকিং 10 MVA as a base, calculate the short circuit MVA for a 3-phase symmetrical fault at the load terminal. বলতেছে এই যে লোড টার্মিনালটা আছে, এই লোড টার্মিনালে হচ্ছে আপনাকে শর্ট সার্কিট, এই জায়গায় মনে করেন একটা শর্ট সার্কিট সংঘটিত হয়েছে, ফল্ট হয়েছে। কেমন? সিমেট্রিক্যাল ফল্ট, তাও আবার সিমেট্রিক্যাল ফল্ট হয়েছে। আমরা সবাই জানি সিমেট্রিক্যাল ফল্ট কি, আনসিমেট্রিক্যাল ফল্ট কি, তো আমি আর নতুন করে ব্যাখ্যা করছি না। তো এইখানে সিমেট্রিক্যাল ফল্ট সংঘটিত হলে তখন আপনার কি পরিমাণ শর্ট সার্কিট কারেন্ট এটার মধ্য দিয়ে যাবে সেটা আমাদেরকে বের করতে হবে। কেমন? বলতেছে ক্যালকুলেট দ্য শর্ট সার্কিট এমবিএ, সরি কারেন্ট না, এমবিএ। তাহলে কি পরিমাণ শর্ট সার্কিট এমবিএ এটার মধ্যখান দিয়ে যাবে বের করতে হবে। তো এটার জন্য আমাদের করতে হবে কি, আমরা যে কোনো কিছু অঙ্ক করার আগে ভালো করে খেয়াল করেন আমাদের যে মূল তথ্য কি ছিল, যে আমরা জানি যে কোনো কিছুর ফল্ট এমবিএ, হ্যাঁ, বা শর্ট সার্কিট এমবিএ এফ, ফল্ট সমান সমান আমরা কি জানি যে বেস এমবিএ বাই এক্স ইকুইভ্যালেন্ট। ওই পয়েন্টে, যে পয়েন্টে ফল্ট বের করব ওই পয়েন্টে এক্স ইকুইভ্যালেন্টটা কত আর এই সিস্টেমটার বেস এমবিএ কত, এই দুটো জিনিস জানলেই একটাকে একটা দ্বারা ভাগ করলেই আমরা কি পেয়ে যাব? ফল্ট এমবিএ পেয়ে যাব। এই ফল্ট, এটা কি এমবিএ, ফল্ট এমবিএ। তো এই উদ্দেশ্য সাধন করার জন্য আমার দেখুন এখানে বলে দিয়েছে টেকিং 10 MVA অ্যাজ এ বেস। তাহলে বেস এমবিএ আমার এই যে উপরের যে ভ্যালু এটা জানা, যেহেতু তারা বলে দিয়েছে 10 MVA কে বেস ধরার জন্য। এখন লাগবে কোনটা? নিচের এই যে এক্স ইকুইভ্যালেন্ট, এটা যদি আমরা জানতে পারি তাহলেই আমার ফল্ট এমবিএটা বের হয়ে যায়। খুব সিম্পল, সিরিজ প্যারালালের যে আমরা অঙ্ক করেছি এই ধরনের, যে এক্স ইকুইভ্যালেন্ট মানে ওখানে আর ইকুইভ্যালেন্ট বের করতাম না, এই ধরনের এখানে এই লাইনটাতে এই যে সিরিজের এক্স ইকুইভ্যালেন্ট যোগ করে দিব। এখন এখানে একটু কমপ্লেক্সিটি আছে, এই জিনিসটার জন্য অঙ্কটা আমরা দেখব। দেখুন যেহেতু 10 MVA বেস ধরতে বলা হয়েছে, তাহলে এই অল্টারনেটরের যে রিঅ্যাকট্যান্স 10% এটাও বেস হবে। তাহলে এটাকে কোনো পরিবর্তন করার দরকার নাই। হ্যাঁ, তাহলে আমরা করব কি এক্স জেনারেটর সমান সমান 0.1, মানে এই 10% কে আমরা কি করে দিব 100 দ্বারা ভাগ করলে 0.1 পেয়ে যাব। প্রথমটা সমাধান হয়ে গেল। ট্রান্সফরমারের কাছে আসলাম।
বললাম কি আপনার এমবিএ কত, বলছে আমার এমবিএ হচ্ছে 5 এমবিএ, কিন্তু এই 5 এমবিএটাকে কি করতে হবে, 10 এ কনভার্ট করতে হবে, কারণ 10 এমবিএ হচ্ছে আমার কি এখানে বেস এমবিএ। তাহলে আমরা লিখবো এক্স ট্রান্সফর্মার সমান সমান, আমরা সূত্র জানি কি, হ্যাঁ, এক্স গিভেন বা জেড গিভেন, এই যে কি পরিমাণ দেয়া আছে জেড 5%, এটাকে পার ইউনিটে নিলে হয় কত 0.05। দেখুন এখানে কেবির কোনো পরিবর্তন নাই, কেবির কোনো পরিবর্তন নাই, মানে যদি থাকতো তাহলে 10 এমবিএ তে যদি কথার কথা 12 কেবি থাকতো, হ্যাঁ, ট্রান্সফরমারের এখানে 14 কেবি এই ধরনের যদি থাকতো, তখন আমরা বলতাম কেবির পরিবর্তন আছে। কিন্তু এখানে আপনারা খেয়াল করে দেখুন, ট্রান্সফরমারের এবং অল্টারনেটরের এই পয়েন্টে কোনো ধরনের কেবি মানে ভোল্টেজের ভ্যালু দেয়া নাই। যদি দেয়া না থাকে তখন কি হবে, তখন এটা বাদ, এই সেকশনটাকে আমরা আর হিসাব করব না, তখন শুধুমাত্র এমবিএ এর পরিবর্তন। আমার এই সূত্রটি যারা বুঝছেন না, অনুরোধ থাকবে পাওয়ার সিস্টেমের বেসিক ক্লাস 1 থেকে শুরু করে সিরিয়ালি দেখে আসবেন, তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন। তো ভোল্টেজের অপশনটাকে আমরা বাদ দিব, মানে 1/1 হোল স্কয়ার দিলে যা হয় তা, ইনটু আমরা এখানে লিখব কি এমবিএ নিউ বাই এমবিএ ওল্ড। এমবিএ নিউ, এমবিএ কততে কনভার্ট করতে হবে, 10 এমবিএ তে কনভার্ট করতে হবে। আমার বর্তমান এমবিএ কত 5 এমবিএ, এমবিএ ওল্ড হচ্ছে 5, দিলেই যে ভ্যালুটা পাবে 0.1 পার ইউনিট আমরা ট্রান্সফরমারের কি পেয়ে যাব, পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স এর ভ্যালু পেয়ে যাব। এখন এই ট্রান্সমিশন লাইনটাতে আসেন, ট্রান্সমিশন লাইনটাতে একটু কমপ্লেক্সিটি দেখুন, একটা হচ্ছে রেজিস্টিভ ভ্যালু আর একটা হচ্ছে ইন্ডাকটিভ ভ্যালু, ঠিক আছে। তো রেজিস্টিভ ভ্যালু এটাকে আলাদা করে বের করতে হবে, ইন্ডাকটিভ ভ্যালুটাকে আলাদা করে বের করতে হবে। তার আগে আমাদের জানতে হবে এই ট্রান্সমিশন লাইনটাতে, এই যে ট্রান্সমিশন লাইনটাতে জেড এর মান কত, মানে ইম্পিডেন্স, বেস ইম্পিডেন্স যাকে বলি। তো বেস ইম্পিডেন্স যে কোনো কিছুর বেস আমরা কি জানি, এই যে জেড বেস সমান সমান কে ভি লাইন টু লাইন এর হোল স্কয়ার ডিভাইড বাই এমবিএ, এটা জানি না আমরা, এই এমবিএ মানে বেস এমবিএ, তাহলে জেড বেস ইজি বের করা যাবে, তাই না। তো আমরা যে কোনো কিছুর পার ইউনিট সমান আবার কি জানি, পার ইউনিট সমান অ্যাকচুয়াল, এই অ্যাকচুয়াল ভ্যালু যা আছে সেটা ডিভাইড বাই হচ্ছে বেস ভ্যালু, ঠিক আছে, ডিভাইড বাই কি বেস ভ্যালু। এই বেস ভ্যালু মানে হচ্ছে মূলত এই জেড বেস, ঠিক আছে, এই বেস ভ্যালু মানে এই জেড বেস ভ্যালু। তাহলে আমরা এখানে লিখে দিলাম জেড বেস, আর এখানে লিখে দিলাম অ্যাকচুয়াল ইম্পিডেন্স বা অ্যাকচুয়াল জেড, আর পার ইউনিট ইম্পিডেন্স মানে ইম্পিডেন্স অফ পার ইউনিট, এটা বের হবে। তাহলে আমাদের দেখুন আর এল, এই যে লাইনের মধ্যে যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স আর, হ্যাঁ, পার ইউনিট ভ্যালু কত, সমান সমান এই রেজিস্টরের অ্যাকচুয়াল ভ্যালু কত 1 ওহম না, এই আমরা উপরে বসিয়ে দিলাম অ্যাকচুয়াল, আর নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেস ইম্পিডেন্স। এই যে বেস ইম্পিডেন্স, এই যে নিচে দেখেন অ্যাকচুয়াল বাই বেস, অ্যাকচুয়াল বাই বেস, অ্যাকচুয়াল হচ্ছে 1, নিচে হচ্ছে বেস। এখন বেস কিভাবে বের করে, বেস হচ্ছে কেবি লাইন টু লাইন হোল স্কয়ার। দেখেন তো এই লাইনে কেবি কত, 10 কেবি বলে দিয়েছে না, দেখেন তো 10 কেবি, তাহলে 10 কেবির হোল স্কয়ার দিয়ে দিলাম, 10 কেবির হোল স্কয়ার ডিভাইড বাই এমবিএ না, দেখেন তো কেবি এল এল স্কয়ার বাই নিচে কি এমবিএ, তাহলে এমবিএ এর ভ্যালু বেস এমবিএ কত ধরতে বলেছে 10 এমবিএ ধরতে বলেছে, তাহলে এই যে কেবি এল এল স্কয়ার ডিভাইড বাই 10 এমবিএ হয়ে গেল আমার কি জেড বেস, নিচে হয়ে গেল বেস, উপরে হয়ে গেল অ্যাকচুয়াল, তাহলে অ্যাকচুয়াল বাই বেস সমান সমান 0.1 পার ইউনিট। এই হচ্ছে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বের হলো। তো সেম ভাবে এই যে এখানে যে রিঅ্যাকট্যান্স 4 ওহম দেয়া আছে, এই 4 ওহমের ক্ষেত্রেও সেম জিনিসটা হবে, 4 ওহমটা হচ্ছে অ্যাকচুয়াল, নিচে হচ্ছে কেবি এল এল স্কয়ার বাই এমবিএ, মানে হচ্ছে যে কি বেস ইম্পিডেন্স, এই জিনিসটা হচ্ছে বেস ইম্পিডেন্স। তো আমরা এটি করলাম, করার পরে যেটি পেলাম সেটি হচ্ছে 0.4 পার ইউনিট পেয়ে গেলাম। তারপরে আমাদের কি করতে হবে দেখেন তো, আমরা এতদিন যেটি করে এসেছি সে জিনিসটি কি, সে জিনিসটি হচ্ছে এইভাবে আমরা নিচে লিখি এক্স ইকুইভ্যালেন্ট, মানে ইকুইভ্যালেন্ট কার বের করেছি, এক্স এর বের করেছি, কিন্তু এখন আমাকে বের করতে হবে জেড ইকুইভ্যালেন্ট। কেন জেড, তার কারণ দেখেন এখানে একটা রেজিস্টিভ কম্পোনেন্ট আছে আর বাকিটা ইন্ডাকটিভ কম্পোনেন্ট। আমার এতদিন ছিল শুধুমাত্র ইন্ডাকটিভ কম্পোনেন্ট, এই জন্য টেনশন ছিল না, এখন রেজিস্টিভ কম্পোনেন্ট সহ যোগ হয়েছে। তো আমরা যে কোনো কিছুর ইম্পিডেন্স জেড সমান সমান কি জানি, এই যে ত্রিভুজের সূত্র, আমরা এই পাশে দেখি একটু, আমরা ত্রিভুজের সূত্র জানি না, যে এইভাবে যে ত্রিভুজ যদি আমরা আঁকি, এইভাবে যদি ত্রিভুজ আঁকি, ঠিক আছে, তাহলে কি হয়, এটা হচ্ছে রেজিস্টিভ হয়, এটা হচ্ছে ইন্ডাকটিভ এক্স হয়, আর এই বিন্দুটা হয় কি জেড, তাই না, এটা হচ্ছে ইম্পিডেন্স ত্রিভুজ বলি আর কি আমরা। তো ওই সূত্র থেকে আমরা যদি যে পিথাগোরাসের সূত্র বলি যে অতিভুজের স্কয়ার সমান সমান লম্বর স্কয়ার যোগ ভূমির স্কয়ার হয় না,
তাহলে আমাদের জেড কিভাবে বের হবে? জেড সমান সমান সরি আগে জেড স্কোয়ার বলি, জেড স্কোয়ার সমান সমান হবে কি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই তো। তো এখন আমরা যদি বলি যে না আমার শুধু জেড দরকার, তাহলে স্কোয়ারটাকে ওপারে যদি পার করে দেন রুট ওভার হয়ে যায় না? রুট ওভার কি হয়? আর স্কোয়ার প্লাস এক্স এর স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে যে জিনিস। এই যে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড সমান সমান, এই যে জেড সমান সমান এই জিনিসটা, এটা আমরা সবাই জানি তাই না? এই জিনিসটাই এখানে করেছি দেখুন। তাহলে আমার জেড ইকুইভ্যালেন্ট সমান সমান দেখুন এই যে রুট ওভার আর স্কোয়ার, এখানে আর এর ভ্যালু কোথায়? এই যে দেখেন আর এর ভ্যালু হচ্ছে আর এল কত 0.1, এই 0.1 এর দেখেন এই স্কোয়ার। ঠিক আছে, যোগ তারপর এক্স এর স্কোয়ার, তাহলে এক্স তো একলা না, এই এক্সএল একটা আছে, তারপরে এই এক্স টি আছে, তারপরে হচ্ছে এই এক্স জি আছে, এই প্রত্যেকের এক্স কেই একসাথে করলে হবে টোটাল এক্স টোটাল। ঠিক আছে, তাহলে কি হবে 0.1 মানে এই যে এই জেনারেটরটা ছিল 0.1, ট্রান্সফরমারটা ছিল 0.1, তারপরে এই যে লাইনেরটা ছিল 0.4, এই তিনজন এক্স কে যোগ করব এবং ব্র্যাকেট দিয়ে এই হোল স্কয়ার দিয়ে দিব। ওকে, তাহলে কি হয়ে গেল আর স্কয়ার প্লাস এক্সএল বা এক্স স্কয়ার। এটার উপরে যদি আমরা রুট করে সমাধান করি যে মানটি পাবো সেটি হচ্ছে 0.6083 পার ইউনিট। এই মানটাকেই আমরা কি বলছি যে ইম্পিডেন্স, মানে জেড মোট বাধা ওই লাইনের যে ফল্টি অবস্থায়, আপনারা একটু আমি যদি উপরে নিয়ে যাই দেখতে পাবেন সিঙ্গেল লাইন ডায়াগ্রামের দিকে তাকান, এই যে আমি যে এফ দিয়েছিলাম এই এফটাই হচ্ছে মূলত এই যে লাইনটাতে মানে অল্টারনেটর থেকে ট্রান্সফরমার হয়ে লাইনটাতে পাওয়ার আসছে, যখনই এই লোড প্রান্তে একটা ফল্ট সংঘটিত হয়েছে, তো লোড প্রান্ত থেকে আমি যদি পিছনের দিকে তাকাই যে মোট বাধা কত, এই মোট বাধাটাই হচ্ছে আমরা এখন বের করেছি, যার নাম হচ্ছে জেড ইকুইভ্যালেন্ট 0.6083 পার ইউনিট। ঠিক আছে, তো আমাদের সূত্র কি বলে যে যে পয়েন্টে আমরা ফল্ট কারেন্ট বা ফল্ট এমবিএ বের করব, ওই ফল্ট এমবিএ বা শর্ট সার্কিট এমবিএ সমান সমান বেস এমবিএ ডিভাইড বাই ওই পয়েন্টে মোট বাধার পরিমাণ। তাহলে বেস এমবিএ আমার দেয়া আছে 10, দেখুন বেস এমবিএ আমাকে প্রশ্নকর্তা বলে দিয়েছে যে এই যে দেখেন 10 এমবিএ, টেকিং 10 এমবিএ অ্যাজ এ বেস, তাহলে বেস এমবিএ দেয়া আছে 10, তাহলে আমরা বসিয়ে দিলাম 10 ডিভাইড বাই ওই পয়েন্টে মোট বাধার পরিমাণকে বলা হয় জেড ইকুইভ্যালেন্ট, যার মান দেয়া আছে। তো আমরা যদি একটাকে একটা দ্বারা ভাগ করি তাহলে যে মানটি দেখতে পাবো 16.44 এমবিএ, এটাই হচ্ছে আমার শর্ট সার্কিট এমবিএ বা ফল্ট এমবিএ। তো এইভাবে এই অঙ্কগুলো করা হয়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।